ওকে ফাইন, চলো শুরু করে দেওয়া যাক। আমি তোমাদের যে লেখাগুলো রয়েছে, যেহেতু এই সপ্তাহে লেখাটা চেক করা হয়নি, কারণ আমি ইউজুয়ালি নতুন গ্রুপ খুলি না, মানে নতুন গ্রুপ কিছু অ্যাড হলে আমি যতক্ষণ না সেটা অথেন্টিসাইজ হচ্ছে সেই ব্যাপারটা আমি খুব একটা মাথা ঘামাই না। তো এইবার থেকে সেটা হবে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? আচ্ছা বেশ, তুমি শোনা যাচ্ছে না? তোমার কোনো নেটের প্রবলেম হবে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। রাজারাম বোধহয় কোনো নেটের প্রবলেম হচ্ছে, একটু খেয়াল করো। তোমার ওটা নেটের প্রবলেমের জন্য গুড ইভিনিং। হয়তো খোলা, মানে শুনতে পাচ্ছ না। চলো, গুড ইভিনিং। গুড ইভিনিং। তুমি শুনতে পাচ্ছ এবার? হ্যালো, জানি না, ও হয়তো কোনো ক্যামেরার এই সাউন্ডের প্রবলেম হচ্ছে। দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমাদের কাছে হয়তো ব্যাপারটা ক্লিয়ার থাকবে। চলো একটু দেখে নেওয়া যাক। আমরা আগের দিন এই প্রেসিটা নিয়ে কথা বলেছিলাম, তোমরা বোধহয় এই লেখাটা আমাকে দিয়েছিলে, তাই তো? খুব যদি ভুল না করে থাকি, দেখে নাও। রাইট, এই লেখাটা আমরা পেয়েছিলাম। আমরা অ্যান্সারে আসবো। মূল বিষয়টা একটু বলে রাখি যে অ্যান্সার বিষয়টা এমন একটা ঘোরতর বিষয়, মানে এই অ্যান্সারটার উপর হাজার একটা বিষয় লেখা যায়। একদম যারা বিগিনার তারা একরকম লিখবে, আবার ধরো যারা অনেক দিন ধরে লিখে অভ্যস্ত তারা বিষয়টাকে সম্পূর্ণ আলাদাভাবে লিখবে। আমি তোমাদের সঙ্গেই মিলেমিশে এই প্রেসিটাকে এখানে শেয়ার করার চেষ্টা করি। আমি একটা প্রেসি রাখছি, অর্থাৎ প্রেসি স্যাম্পলটা রাখছি আগে পড়ে নিয়ে। সেই স্যাম্পলটা যে খুব একটা স্ট্যান্ডার্ড স্যাম্পল তা নয়, কিন্তু আমি কেন রাখছি তার কারণ হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে কোনো বিগিনার যদি লেখাটা লেখে তো সে সেই ব্যাপারটাকে কিভাবে লিখবে সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করা। ঠিক আছে, আমি এর ফার্স্টে একটু পড়ে নিই। The test of a great book is whether we want to read it only once or more than once. অর্থাৎ একটা বই, তার টেস্ট, এখানে টেস্ট কথাটার মানেটা কিন্তু খুব অন্যরকম। দ্য টেস্ট অফ আ গ্রেট বুক, অর্থাৎ তার পরীক্ষা কি করে হয়। এই পরীক্ষাটা ডিপেন্ড করে যে একজন পাঠক সেটাকে কবার পড়তে চাইছেন, অর্থাৎ একবার পড়ে উনি সন্তুষ্ট হয়ে গেলেন নাকি তিনি আবার পড়তে চাইছেন, এটার ওপর বইটার মান নির্ভর করে, অর্থাৎ বইটাকে পরীক্ষা করা যেতে পারে। প্রথমে এটা বললেন, তারপর বলল এনি বুক which we want to read the second time। প্রথমে আমাকে বলে দিল only once or more than once, তারপরে বলছেন যে কোনো বুক, এনি বুক which we want to read the second time, যখন এটা দ্বিতীয়বারের জন্য আমরা পড়তে চাই, even more than we want to read it the first time। এইবার দ্বিতীয়বারের যে পড়াটা সেটা কেমন ভাবে পড়তে চাইছি, more than we wanted to read it the first time, অর্থাৎ প্রথমবার যেমন পড়েছিলাম তার থেকে আরো নিবিড়ভাবে পড়তে চাই, আরো বেশি তার গভীরে গিয়ে পড়তে চাইছি। ইজ রিয়েলি এ গ্রেট বুক, তাহলে বুঝে নিতে হবে এটা সত্যি বাস্তবিক পক্ষেই একটা অত্যন্ত ভালো বই। এই যে এখানে একটা খেয়াল করার মতো বিষয়, এই যে কমার ইউজ হলো এখানে, রাইট? একটু খেয়াল করে এখানে যে কমা ব্যবহার করা হলো, এই কমাটা এইখানে আবার রয়েছে। যদি বলি কেন, আসলে কনস্ট্রাকশনটা হচ্ছে এনি বুক ইজ রিয়েলি আ গ্রেট বুক, কিন্তু তার মাঝখানে কি ঢুকলো, এনি বুক হুইচ উই ওয়ান্ট টু রিড, যেটা আমরা পড়তে চাই দ্বিতীয়বার এবং প্রথমবার যতটা পড়েছিলাম তার থেকেও নিবিড়ভাবে, সেটা হচ্ছে একটা ভালো বুক, এইটা বোঝাতে চাইছি। এবার একটু খেয়াল করে দেখি, এভরি অ্যাডিশনাল রিডিং উইল হেল্প আস আন্ডারস্ট্যান্ড ইট বেটার। প্রতিবার যখন আমরা এটাকে নতুন করে পড়তে চাইছি, রাইট, সেটা আমাদেরকে কি করছে, আমাদেরকে বইয়ের বিষয়বস্তুটাকে অনেক ভালো করে বুঝতে সাহায্য করছে। হেল্প আস আন্ডারস্ট্যান্ড ইট বেটার। অ্যান্ড একই সঙ্গে লেখক খুব সুন্দর করে বললেন উই উইল হেল্প আস আন্ডারস্ট্যান্ড ইট বেটার, এবং আমরা নিজেই নিজেদের সাহায্য করি। উই উইল হেল্প আস
রাইট? কিভাবে? আন্ডারস্ট্যান্ড ইট বেটার, রাইট? অ্যান্ড উই উইল ফাইন্ড নিউ বিউটিজ ইন ইট। এবং এই অ্যাডিশনাল রিডিং প্রত্যেকবার যখন আমরা নতুন নতুন করে বইয়ের পাতা উল্টাচ্ছি, তাকে পড়ছি, আমরা তার মধ্যে নতুন নতুন সৌন্দর্য খুঁজে পাই। আশা করি এইটুকু ক্লিয়ার আছে যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং লাস্ট পয়েন্ট, আ বুক দ্যাট আ পার্সন অফ এডুকেশন অ্যান্ড গুড টেস্ট। এই টেস্ট আর এই টেস্ট আলাদা, বুঝতেই পারছো। এখানে টেস্ট মানে হচ্ছে পরীক্ষা করা, আর এখানে টেস্ট কথাটার মানে হচ্ছে রুচি। আশা করি এইটা নিয়ে আমাদের খুব একটা প্রবলেম হবে না। আ গুড টেস্ট, অ্যান্ড গুড, আচ্ছা ভালো করে খেয়াল করো। আমি প্রথমে বললাম পার্সন অফ এডুকেশন অ্যান্ড গুড টেস্ট, অত্যন্ত রুচিশীল এবং শিক্ষিত মানুষ। ডাজ নট কেয়ার টু রিড মোর দেন ওয়ান্স, সে যখন সেই বইটাকে একবারের বেশি পড়তে চান না, ইজ ভেরি প্রবাবলি নট ওয়ার্থ মাচ। খুব সম্ভবত সেটা ভালো বই নয়। তাহলে যে কোনো পাঠক যখন এটা পড়ছেন, তখন সে পুরো বিষয়টাকে মোটামুটিভাবে এইভাবে ছক করবেন। কিভাবে? প্রথম কথা হচ্ছে, একটা বইয়ের পরীক্ষা হয়, 1 নাম্বার পয়েন্ট, সেটা আমরা কতবার পড়তে চাইছি সেটার উপর। মানে কি? কি মানে কি? একটু আরেকবার বলো। স্যার ওর্থ নট ওর্থ মাচ, এই লাইনটার মানেটা কি? বাহ, ভেরি গুড। এই যে যেটাই বুঝতে পারবে না, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, চুপচাপ থাকবে না। এই যে নট ওয়ার্থ মাচ, আসলে ওয়ার্থ কথাটা আমি বললাম বটে, উচ্চারণটা হওয়া উচিত ছিল ওয়ার্থ। আসলে অনেকেই বুঝতে পারবে না, এই কারণে আমি সাধারণত ওই জাতীয় উচ্চারণ এসব ক্ষেত্রে অ্যাভয়েড করি। আমি ব্যবহার করে বোঝাচ্ছি, তাহলে চিরকাল মনে থেকে যাবে। ধরো আমি যদি বলি, যে কোনো একটা বিষয় সম্পর্কে বলছি, দিস ইজ আ ওয়ার্দি, দিস ইজ আ ওয়ার্দি বুক। আমি যেহেতু বই নিয়ে আলোচনা করছি, ধরো এটাই বলি। যদি এই কথাটা বলি, দিস ইজ আ ওয়ার্দি বুক, তাহলে একটু খেয়াল করে দেখি তো, আমরা যে সেন্টেন্সটা লিখলাম, বুক এই কথাটা নাউন, এটা একটা জিনিসের নাম, কমন নাউন। তাহলে ওয়ার্দি কথাটা কি করছে? সে বুককে কোয়ালিফাই করছে, বুককে ডেসক্রাইব করছে। কেমন বই? ভালো বই, অ্যাডজেক্টিভ, যোগ্য। তাহলে নিঃসন্দেহে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, এটা নিয়ে সমস্যা নেই। তাহলে মানে কি বুঝলাম? এখানে ওয়ার্দি কথাটার মানে হচ্ছে ভালো, রাইট? একটু খেয়াল করি, ওকে স্যার। ওয়ার্থ যোগ্য। আমি যদি বাংলাতে বোঝাতে চাই, অর্থাৎ ভালো বলতে কোনো বিষয়ের সেটা যোগ্য, উপযুক্ত, রাইট? সেম কথাটাকে জাস্ট আমি একটু অন্যভাবে প্লেস করছি। এবার তুমি আমাকে প্রশ্ন করতেই পারো, স্যার আমি জিজ্ঞেস করলাম আপনাকে ওয়ার্থ মানে কি, আপনি ওয়ার্দি কেন বললেন? আচ্ছা, কেন বললাম তার কারণ হচ্ছে, ওয়ার্দি কথাটা অনেক বেশি পপুলার, আমরা বেশি শুনি, ওয়ার্থ কথাটাকে কম শুনি। তার ব্যবহারটা আমাদের জানার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। যেমন ধরো বললাম, this watch does not worth much, right? This watch does not worth much. এবার একটু খেয়াল করে দেখি, পুরো সেন্টেন্সটাকে আমরা ভাঙি। দিস ওয়াচ আমার সাবজেক্ট, এই ঘড়িটা, ডাজ নট ওয়ার্থ, তাহলে এই পুরোটা হচ্ছে আমার ভার্ব, আর লাস্টে হচ্ছে মাচ অবজেক্টিভ। ক্লিয়ার? এবার অবজেক্ট, সরি। তাহলে এই যে ডাস কথাটা বলছি, তাহলে এটা কি ভার্ব? এটা তো হেল্পিং ভার্ব, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়াপদ। এবার আমাকে বলো তো, এখানে ওয়ার্থ কথাটা কোন পার্টস অফ স্পিচ হলো? ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব। তাহলে কথাটা ছিল ওয়ার্দি, কি ছিল? অ্যাডজেক্টিভ। সেই কথাটা যখন ওয়ার্থ হয়ে যাচ্ছে, আমরা এখানে পেলাম ভার্ব হিসেবে। তার মানে কি হলো? যে এই ঘড়িটার তেমন কোনো মূল্য নেই।
এই ঘড়িটার তেমন দাম নেই। দিস ওয়াচ ডাজ নট ওয়ার্থ মাচ। আচ্ছা, যে আমাকে জিজ্ঞেস করেছিলে ওয়ার্থ শব্দটা সম্পর্কে তার ধারণা পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, নিজে ব্যবহার করতে পারবে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, ভেরি গুড। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপরে আসি আমরা যে পয়েন্ট নিয়ে ডিসকাস করছিলাম, অর্থাৎ 1 নাম্বার পয়েন্টে আমরা ছিলাম। আমরা চলে আসবে এবার সেকেন্ড পয়েন্টে। রাইট, সেকেন্ড পয়েন্টে চলে আসি। সেকেন্ড পয়েন্টে আমরা যেটা বলছি একটু দেখে নাও। বলছে বারবার যে বইটাকে পড়তে ইচ্ছে করছে সেটা আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এই বইটা ভালো বই, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। কিন্তু বলতে চাইছি বারবার পড়ে হয়টা কি? বারবার পড়ে যেটা হয়, সেই বই সম্পর্কে যেটা লেখা আছে, বইয়ে যেটা লেখা আছে, বইয়ের বিষয়বস্তু সম্পর্কে আমার ধারণা উত্তরোত্তর বৃদ্ধি পায়। অর্থাৎ তার মধ্যে আমি নতুন নতুন ডাইমেনশন, নতুন নতুন আসপেক্ট খুঁজে পাই। অর্থাৎ সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এখানে নিউ বিউটিজ লিখেছে। তো এই বিউটিজ কথাটা আমরাকে দেব না, কারণ আমরা প্রথম দিনই বুঝেছি যে শব্দ এখানে ব্যবহার করেছে সে শব্দকে সরাসরি ব্যবহার না করতে পারলেই ভালো হয়। আমরা কি লিখব? আমরা লিখব নিউ আসপেক্ট, রাইট? আমরা লিখতে পারি নিউ পারসেপশন, নিউ পারসেপশন। লেখা যদি বুঝতে না পারো আমাকে বলবে, PERCEPTION, নিউ পারসেপশন, নিউ আসপেক্ট, রাইট? আচ্ছা, আমরা বলতে পারি নিউ অ্যাঙ্গেল, রাইট? নিউ ডাইমেনশন। প্রত্যেকটা বিষয়ে নোট করবে, আমি বারবার বলছি কিন্তু, ঠিক আছে? এইভাবে আমরা ব্যাপারটা বুঝলাম। আর থার্ড পয়েন্টটা কি? থার্ড পয়েন্টে গিয়ে বলছেন যে একজন শিক্ষিত এবং রুচিশীল মানুষ, অর্থাৎ বুক ইন দ্য আইজ অফ অ্যান এডুকেটেড পারসন। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি? অর্থাৎ বইটাকে একজন শিক্ষিত রুচিশীল মানুষ কিভাবে দেখছেন, তার পয়েন্ট অফ ভিউটা কি, এইটা হচ্ছে বিষয়। তাহলে এই 3টে বিষয়ের উপর আমার পুরো লেখাটা দাঁড়িয়ে আছে। তোমরা কে কি লিখেছো আমি দেখিনি, ভেরি সরি ফর দ্যাট। কিন্তু ওই যে বললাম, আমি সাধারণত গ্রুপে জয়েন কেউ করালে অথেন্টিক কেট না করে এই ব্যাপারটার মধ্যে খুব একটা জড়াই না। তো যাই হোক, এইবার থেকে আমি রেগুলার দেখতে থাকবো, তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে তোমাদের কোথায় কি প্রবলেম আছে। চলো আমরা আস্তে আস্তে এগোতে থাকি। আচ্ছা, এখানে যেটা রয়েছে এটা যে খুব একটা বিরাট কিছু তা নয়। এখানে কি বলছে, দ্য টেস্ট অফ আ গুড বুক, এই টাইটেলটা আমি দিলাম। পরিষ্কার ব্যাপার, এই টাইটেলটা দেওয়া আছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই টাইটেলটা টাইটেল হিসেবে কতটা কি বলবো সুইটেবল, এটা যদি আলোচনায় আসি। আচ্ছা, প্রথম কথা, টাইটেলের মূল পয়েন্ট হচ্ছে টাইটেল এমনভাবে থাকবে, অর্থাৎ শিরোনাম এমনভাবে থাকবে যাতে প্যাসেজের বিষয়বস্তুটা পরিষ্কারভাবে বোঝা যায়। অর্থাৎ আমি যেটা পড়াচ্ছি, আমি যে প্যাসেজটা দেওয়া হয়েছে আমাকে প্রদত্ত যে গদ্যাংশ, তার বিষয়বস্তুটা আমি শুধু টাইটেলটা পড়লেই যেন পরিষ্কার বুঝতে পারি। অর্থাৎ সোজা কথা এখানে কি বলতে চাইছে, দ্য টেস্ট অফ আ গুড বুক, একটা ভালো বইয়ের পরীক্ষা, এটাই হচ্ছে আমার টাইটেল। এটা নিয়ে কোনো ডাউট থাকার কথা না। চলে যাই প্রেসি। আমি লেখার কায়দাটাও একটু ফলো করব। আমি প্রথমে কি লিখলাম, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার। অর্থাৎ ধরে নিচ্ছি পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে হলে সাধারণত 2 নম্বরে প্রেসিটা থাকে, তাহলে আমি এখানে লিখছি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2, তারপর লিখছি টাইটেল, তারপর লিখছি প্রেসি। এই যে 3টে বিষয়, 3টে আলাদা আলাদা ভাগ পরিষ্কার যেন থাকে, রাইট? এটা একটা ইমপ্রেশন ক্যারি করে। পরীক্ষক দেখতে চাইছেন যে আমি ব্যাপারটাকে কতটা ঠিকঠাকভাবে বুঝেছি, আমি কতটা ক্যাটেগরিক্যালি লেখাটাকে প্রেজেন্ট করতে পারি। এবার আমি আবারও বলছি, এই লেখাটা যে বিরাট কিছু তা নয়। আ গুড বুক ইজ ওয়ান টু হুইচ উই টার্ন এগেন অ্যান্ড এগেন। অর্থাৎ এখানে লিখছে যে একটা ভালো বই হচ্ছে সেই বইটাই যেটার
টানে আমরা বারবার ফিরে আসি, রাইট? টু উইচ, যার দিকে উই টার্ন এগেন অ্যান্ড এগেন, তার পাতা আমরা বারবার উল্টোই, তার কাছে আমরা বারবার ফিরে আসি। ক্লিয়ার? টু ডিসকভার নিউ বিউটিজ, কেন ফিরে আসি? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে বলছে কেন ফিরে আসি? টু ডিসকভার নিউ বিউটিজ, রাইট? বাট if we do not turn it to again, it must be not worth reading. এখানে একটু আমার আপত্তি আছে। আচ্ছা, প্রথমে বলি যে আমি যখন লেখাটা লিখছি তখন কি মাথায় রেখে লিখেছি। ইফ উই ডু নট টার্ন ইট এগেইন, যদি আমি সেটাকে না দেখি তাহলে বুঝতে হবে সেই বইটার ততটা গুরুত্ব নেই। ইট মাস্ট বি নট ওয়ার্থ রিডিং, অর্থাৎ সেটা পড়ার যোগ্য নয়। ক্লিয়ার? এই লেখাটা কেউ যদি লেখে, লেখাটা ঠিক, লেখাটাতে যখন আমি একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে জাম্প করছি, খেয়াল করে দেখো সেন্টেন্সটাকে শেষ না করে আমি সেন্টেন্সটাকে জয়েন করেছি। ক্লিয়ার? এটা নিয়ে আমার বুঝতে অসুবিধা হওয়ার কথা না। দ্বিতীয় ক্ষেত্রেও তাই, আমি বাট দিয়ে এটাকে জয়েন করেছি। যদি বলো যে প্রথম সেন্টেন্সে স্যার কি দিয়ে জয়েন হলো, আমি স্পেসিফিক অ্যান্সার দিচ্ছি, জায়গাগুলো খেয়াল করো। এখানে টু ডিসকভার দিয়ে জয়েন হয়েছে, তাহলে টু ডিসকভারটা কি? টু ডিসকভার হচ্ছে ইনফিনিটিভ। আমরা জানি যারা গ্রামার পড়েছি, টু প্লাস পিভি1, এটাকে আমরা কি বলি? ইনফিনিটিভ বলি। অর্থাৎ এখানে ইনফিনিটিভের সাহায্যে সেন্টেন্সটাকে মানে জয়েন করানো হয়েছে, পরেরটায় এই কনজাংশন বাট দিয়ে জয়েন করানো হয়েছে। ক্লিয়ার? দিয়ে সেন্টেন্সটাকে শেষ করে দিয়েছে। এবার প্রেসি হিসেবে এটা উঠে এলো। আমি এক এক করে বলি। টাইটেলের দিক থেকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ফরম্যাট যেটা মেনটেন করা হচ্ছে সেটাও ঠিক আছে, সমস্যা নেই। ওয়ার্ড লিমিটের দিক থেকে যদি ভাবি সেখানেও সমস্যা নেই। অর্থাৎ এই 4টে পয়েন্টের কথা যদি ভাবি, আমার ফরম্যাট, আমার টাইটেল, রাইট, আমার ওয়ার্ড লিমিট, এইগুলোর থেকে সত্যি আমাদের কোনো প্রবলেম নেই। এগুলো আমাদের ঠিকঠাক আমরা করতে পারি, কোনো সমস্যা হয় না। সেদিক থেকে দেখলে প্রেসিটা ঠিক আছে। 5 নম্বর পয়েন্ট, প্রেসির কন্টেন্ট। এই বিষয়বস্তু, প্রেসি যেটা লেখা হয়েছে সেটা কতটা উপযুক্ত। আমরা যদি দেখি এই প্রেসিটায় 1 নম্বর পয়েন্টে টাচ করা হলো, 2 নম্বর পয়েন্টে টাচ করা হলো, বাট 3 নম্বর পয়েন্ট কিন্তু নেই। অর্থাৎ ইমপারফেক্ট প্রেসি, প্রেসি হিসেবে এটা পারফেক্ট বলা যাবে না। ক্লিয়ার? মাথায় রাখতে হবে এই বিষয়টা যেন আমরা না ভুলি। অর্থাৎ এখানে আমাদের যেটা করতে হবে, লাস্ট পয়েন্ট যেটা, একজন লেখকের দৃষ্টিভঙ্গিতে একটা বই ভালো কি খারাপ সেটা কেমন, যদি লেখক সেটা পড়তে চান, লেখক নয় সরি, আমি বলতে চাইছি যে যিনি শিক্ষাবিদ বা যিনি রুচিশীল মানুষ যদি সেটা পড়তে চান তাহলে বুঝতে হবে সেটা নিশ্চয়ই ভালো বই। এই হচ্ছে বিষয়। তাহলে আমার এখানে একটা পয়েন্ট মিসিং আছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো তুষার, বলো। বলছি যদি প্রেসিটা ছোট হয় তাহলে কি একটা সেন্টেন্সের মধ্যে শেষ করে দেওয়া যাবে, ইনফিনিটিভ যোগ করে বা কিছু? কোনো সমস্যা নেই। মানে একটা সেন্টেন্সে শেষ করলে কোনো প্রবলেম হবে কি? যেমন আমি এখানে একটা সেন্টেন্সে শেষ করেছি, কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, এই প্রেসিটার সমস্যা আছে। এই প্রেসির সমস্যা হচ্ছে আমার 3 নম্বর পয়েন্ট নেই। ঠিক আছে? কিন্তু আমি যদি বলি বাকি, স্যার হ্যালো, হ্যাঁ বলো বলো। স্যার বলছি আমি ধরুন আমি একটা মানে ভালো বইকে আমি ইচ্ছা করে পড়ছি না, তার মানে কি বলতে চাইবো যে বইটা ভালো নয়, যেটা আমি সেকেন্ড লাইন লিখে ইচ্ছা করছি না, এটা বলা যাবে যে খারাপ বই, এটা ভালো বই, আমার ইচ্ছা নেই। আচ্ছা, মানে তোমার কথাটা পুরোটা ক্লিয়ার নয়, কেটে কেটে আসছে। আমি ইচ্ছা করে পড়ছি না।
হ্যাঁ, বুঝতে পেরেছি। যতটুকু তোমার ভাঙা ভাঙা শোনা গেল তাতে আমি তোমার পয়েন্টটা বুঝতে পেরেছি। তোমার পয়েন্টটা আমি আসি, যে আমাকে বললে তাদের পয়েন্টটা আমি আসি, ঠিক আছে? সেখানে হ্যাঁ, আমি পয়েন্টটাতে আসি। আচ্ছা, একটু ভালো করে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমি যে সেন্টেন্সটা লিখব সেই সেন্টেন্সটার মিনিংটা যিনি পাঠক তার উপর নির্ভর করবে। অর্থাৎ সোজা কথা আমি কি বলছি, একটা বই ভালো বই সেটাই যেটা আমরা বারবার পড়ি, তার কাছে বারবার ফিরে আসি, কি তার মধ্যে নতুন অ্যাঙ্গেল খুঁজে পাওয়ার জন্য। আর যদি না আসি বারবার ফিরে, তাহলে বুঝতে হবে সেই বইটার তেমন গুরুত্ব নেই। এটা হচ্ছে মূল লেখার বিষয়, আমি যেটা লিখেছি। আচ্ছা, এবার এই যে বললে যে যদি কেউ ইচ্ছে করে না পড়ে, মানে এই ব্যাপারটা তোমাকে আমি বলি, কথার কথা বলছি। যেমন ধরো আমি বললাম, তোমাদের সামনে একটু লিখে দেখাচ্ছি। ধরো কেউ বলল ম্যান ইজ মর্টাল, রাইট? এটা প্রভার্ব, আমরা জানি। আচ্ছা, যদি বলি যে প্রশ্ন করেছে আমি তাকে জিজ্ঞেস করি, আমাকে যদি একটু বলো যে ম্যান ইজ মর্টাল এই প্রভাবটাকে তুমি কি হিসেবে বাংলায় অনুবাদ করবে? মানুষ মরণশীল সর্বদাই। মানুষ হ্যাঁ, সর্বদা নয়, মানুষ মরণশীল। যাই হোক, এই যে তুমি বললে মানুষ মরণশীল, এবার আমি তোমায় বললাম যে কেন, এখানে তো ম্যান লেখা আছে, তো ওম্যান তো নেই, তাই না? তাহলে কি মেয়েরা মরণশীল নয়? মেয়েরা অমর? এই যে তুমি যে প্রশ্নটা করলে আর এই প্রশ্নটা একই, অর্থাৎ এখানে ম্যান বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে দ্য এন্টায়ার হিউম্যান বিং, রাইট? তো এখানে লেখা হচ্ছে যে বইটা আমি একবারের বেশি আর পড়তে আমার ইচ্ছে করে না, সে বইটা ভালো। মানুষের ছেলে মেয়ে দুটি, মান এবং হুঁশ, মানুষের মধ্যে ছেলে মেয়ে দুটি পড়ে। তুমি আমার কথাটাই ফলো করতে পারছো না। আমি বলছি ম্যান, ম্যান মানে এটা কোন কোন জেন্ডার? এটা কোন জেন্ডার? এটা ম্যাসকুলাইন জেন্ডার। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। তো আমি তো ওম্যানের কথা বলিনি, তার মানে কি মানে মহিলারা অমর? তো এই প্রশ্নটাও যেমন, আর তুমি যে প্রশ্নটা করলে এই মুহূর্তে সেই প্রশ্নটাও একই। অর্থাৎ এখানে লেখা আছে যে বইটা আমার পড়তে ইচ্ছে করে না একবারের বেশি, সেই বইটা কেমন বই? সেই বইটা হচ্ছে খুব সম্ভবত তার গুরুত্ব নেই, এটা বলতে চাইছেন। তো আমি যদি ইচ্ছে করে না পড়ি, এই কথাটার মানেটা কি? মানে ইউজলেস, মানে কেউ বইটা তার পড়তে ইচ্ছে করলে সে পড়বে না কেন, হঠাৎ কারণ কি? বা এরকম প্রশ্ন মাথাতেই বা আসছে কোথার থেকে? ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট আমাদের বাকি রয়ে গেল। এবার বিষয়টা হচ্ছে আমি 3 নাম্বার পয়েন্টটা দিইনি কেন? ইচ্ছে করে দিইনি, তার কারণ আমি তোমাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করব। ধরো এটা তো একটা রাইটিং, এটা একটা জাস্ট স্যাম্পল রাইটিং, এটা একটা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, ছেড়ে দাও। এবার ধরো অন্য কেউ লিখছে, সম্পূর্ণ একজন অন্য আলাদা মানুষ, অন্য একজন আলাদা পরীক্ষার্থী, সে কিভাবে লিখবে সেটা হচ্ছে বড় কথা। ধরো কেউ লিখছে এই সেম জিনিসটাকেই, লিখছে whether, WHETHER, whether a book is worth reading, বুকটা আসেনি স্যার, whether whether a book is worth reading depends on its temptation to read again and again, right?
আচ্ছা, আমি যেমনভাবে তোমাদের বলছি যে আমি যেমনভাবে লিখছি তোমরাও তেমনভাবে লিখতে থাকো। আমি কি বললাম, whether book is worth reading, worth হাইফেন রিডিং দিতে পারো, ইচ্ছে হলে worth reading কথাটা একসাথে দিতে পারো, রাইট? depends on its temptation, right, to read again and again. ঠিক আছে, এখানে সেন্টেন্সটা আমি ড্রপ করলাম, শেষ করলাম। এবার এর পাশে লিখছি even the men of, even the men, men, men of letters, even the men of letters are not exceptions. Clear? Right. আবার পড়ে দিচ্ছি, even the men of letters are not exceptions. বেশ, তারপরে কি লিখছি, every additional, আচ্ছা যদি কারো মনে হয় যে আমি অ্যাডিশনাল শব্দটা দেব না, যেহেতু এটা একবার ব্যবহার হয়ে গেছে আমি এটাকে অ্যাভয়েড করব, কোনো অসুবিধা নেই। every supplementary reading manifests, manifests, manifests new aspect to us. শেষ। পুরো বিষয়টাকে আমি আরেকবার পড়ে দিচ্ছি তোমাদের জন্য, একটু খেয়াল রাখবে, যারা যারা ফলো করতে পারোনি তাদের ক্ষেত্রে আরেকবার। whether book is worth reading, এবার আমি মানে বুঝিয়ে বলছি। এই ওয়েদার কথাটা মানে হলো কি না, মানে একটা বই পড়বার যোগ্য কিনা এটা ডিপেন্ড করে, দ্য ডিপেন্ডস on its temptation to read again and again. আচ্ছা, এখানে একটা জিনিস আমার মিসিং, একটু খেয়াল করবে। ও না, ইটস তো লিখেছি, না না ঠিক আছে, on its temptation to read again and again। অর্থাৎ একটা ভালো বই পড়ার যোগ্য কিনা সেটা বোঝা যায়, সেটা নির্ভর করে টেম্পটেশন কথাটার মানে হলো অ্যাট্রাকশন, লোভ। তার লোভের ওপর, অর্থাৎ সেটাকে বারবার পড়বো কিনা সেটা পড়ার লোভের ওপর নির্ভর করে বইটা ভালো না খারাপ। ফার্স্ট সেন্টেন্স। জাস্ট জুড়ে দিলাম একটা ছোট্ট কথা, ইভেন দ্য মেন অফ লেটার্স। আচ্ছা, কেউ বললো যে স্যার মেন অফ লেটার্স তো এত বড় কথা, আমি যদি এটাকে একটু ভেঙে দিই, ইভেন দ্য মেন অফ লেটার্স না বলে যদি অন্য কিছু বলি, কারণ তিনটে শব্দ এখানে লেগে যাচ্ছে, তাহলে লিখতে পারো ইভেন, আরো শর্টে বলা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা এটাও বলতে পারি যে ইভেন স্কলার্স, অর্থাৎ তিনটে শব্দের বদলে আমি একটা শব্দ ইউজ করতেই পারি। ইভেন স্কলার্স আর নট এক্সেপশনস, এমনকি পণ্ডিতরাও তার ব্যতিক্রম নয়। আচ্ছা, তারপরে কি বলছি, এভরি অ্যাডিশনাল বা সাপ্লিমেন্টারি রিডিং, রাইট, ম্যানিফেস্টস। ম্যানিফেস্ট শব্দটার মানে কি আমরা মোটামুটি বহুবার পড়েছি, যে ম্যানিফেস্ট শব্দ, হ্যালো, প্রকাশ করা, রাইট, দ্যাট রিভিলস, এক্সপ্রেসেস, রাইট। ম্যানিফেস্টস কি, নিউ অ্যাসপেক্ট টু আস, অর্থাৎ নতুন দিগন্ত খুলে যায়, নতুন দিক উন্মোচন করে। তাহলে এই যে ব্যাপারটা হলো, বোঝা গেল, অর্থাৎ যে লেখাটা আগে ছিল, যে লেখাটা এখন তৈরি হলো, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলতে চাইছি। তোমরাও হয়তো লিখে নিয়েছো, অসুবিধা হওয়ার কথা না। আর তোমাদের যে খাতা রইলো সেটা নিয়ে আমি তো অবশ্যই আসবো, সেটা নিয়ে কোনো ডাউটই নেই। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার আছে।
আচ্ছা দেখে নাও, আমি কি এই স্ক্রিনটা আর রাখবো নাকি নতুন স্ক্রিনে চলে আসবো? এই স্ক্রিনটা আর রাখার দরকার আছে? না স্যার। ওকে ওকে ফাইন। নতুন স্ক্রিনে চলে আসবে। হ্যাঁ চলো আমরা চলে এসেছি নতুন জায়গাতে, সেই জায়গাটা একবার বুঝে নেওয়ার চেষ্টা করব, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখে নাও ক্লিয়ার আছে কিনা। তোমাদের শেয়ার করেছি, একবার দেখতে যদি ঠিকঠাক পাও তাহলে আমাকে একটু জানাবে। আমার মনে হয় রাইট রাইট। চলো আমরা বলছি এখানে যে প্যাসেজটা পেয়েছি, আচ্ছা খেয়াল করে দেখবে, আমরা তোমাদের সাথে কথা যখন বলছিলাম আমরা বেশ কিছু বিষয়ে আলোচনা করিনি, মানে আগের ক্লাসে করেছি বাট এই ক্লাসে করা হয়নি, এটা বলে দিই। আচ্ছা কারো একজনের হাত তোলা আছে দেখছি আর বলে, এটা কি আমি বুঝতে পারছি না, হাত কি এমনি উঠে গেছে নাকি কিছু জিজ্ঞেস করবে? হয়তো বাই মিস্টেক হয়ে গেছে। আচ্ছা চলো এগিয়ে যাওয়া যাক। এই যে প্যাসেজগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, এই প্যাসেজগুলোর এক একটা ধরন হয় আমরা জানি। কোনো প্যাসেজ ডেসক্রিপটিভ প্যাসেজ, কোনো প্যাসেজ রিফ্লেক্টিভ প্যাসেজ, আবার একই ধরে কোনো প্যাসেজকে আমরা বলি হচ্ছে ন্যারেটিভ প্যাসেজ। এই ব্যাপারটা ডিপেন্ড করে। আচ্ছা আমরা আগে যে প্যাসেজটা পেয়েছি সেই প্যাসেজটা কেমন প্যাসেজ আমি তোমাদের যদি বলি, তোমরা আমাকে কি অ্যান্সার দেবে? রিফ্লেক্টিভ। এর আগে যে প্যাসেজটা পেয়েছি বই সম্পর্কিত যে প্যাসেজটা, সেটা রিফ্লেক্টিভ প্যাসেজ। ভেরি গুড। আর এটা ন্যারেটিভ। আর যে প্যাসেজটা এখন পাচ্ছি এটা কি ন্যারেটিভ? জাস্ট আমি এমনি বলছি। এটা ন্যারেটিভ, বর্ণনা করছে, যে নরমাল গল্প। এক্স্যাক্টলি সো। অর্থাৎ আমাকে প্যাসেজ চেনা এটাও কিন্তু একটা মূল বিষয়। অর্থাৎ আগের যে প্যাসেজটা রয়েছে সেটাকে আমরা কেন রিফ্লেক্টিভ বলছি, কারণ আগের প্যাসেজে আমরা যেটা নিয়ে আলোচনা করেছি সেটা একটা এমন বিষয়বস্তু দ্যাট ইজ বেসড অন কনসেপ্ট, একটা অ্যাবস্ট্রাক্ট আলোচনা। কীরকম অ্যাবস্ট্রাক্ট আলোচনা? তোমরা বলতেই পারো কেন স্যার বই নিয়ে আলোচনা হলো, তো বইটা কি অ্যাবস্ট্রাক্ট? বইটা তো কংক্রিট। না, আমি তার কথা বলছি না, বইটা অবশ্যই কংক্রিট, কিন্তু বই নিয়ে যে আলোচনা হলো সেটার মূল বিষয় হচ্ছে একটি ভালো বই চেনার উপায়। রাইট? কেউ হয়তো টাইটেল দিল দ্য মিনস টু আইডেন্টিফাই এ গুড বুক, হাউ টু আইডেন্টিফাই এ গুড বুক, এরকম অনেক সে পরপর টাইটেল দিতে পারে। তার মানে বইটা বিষয় নয়, বইটা কি করে চেনা যায়, এটাই হচ্ছে আগের প্যাসেজের বিষয়বস্তু ছিল। তার মানে মূলত এটা ভাবনা ভিত্তিক। রাইট? এই যে রিফ্লেক্টিভ কথাটা বলছি, অর্থাৎ রিফ্লেকশন কথাটা থেকে এসছে, যাতে আমাদের থট অর্থাৎ চিন্তা ভাবনার প্রতিফলন রয়েছে। আর এখানে এসে কি দেখছি, এখানে একটা ফ্ল্যাট গল্প, একটা ঘটনার কথা বলেছে। গল্প মানে মনে রাখতে হবে এটা একটা ঘটনার কথা বলছে, অমুক অমুক সময় অমুক অমুক ছিল। এই দ্যাট ইজ কল্ড কি ন্যারেটিভ প্যাসেজ। তো সেই ন্যারেটিভ প্যাসেজ আমাকে কি বলছে আমরা একটু চট করে দেখে নেব। আমরা কি পাচ্ছি? There was a certain island in the sea. কোন একটা জায়গায়, কোন সমুদ্রে
একটা আইল্যান্ডের কথা বলছে, অর্থাৎ একটি দ্বীপ ছিল সমুদ্রে। The only inhabitants of which were an old man whose name was Prospero and his daughter Miranda. Right. এবার ধরো এই যে কথাটা আমি বলছি, এখানের একমাত্র অধিবাসী, only inhabitants কারা ছিলেন? একজন ওল্ড ম্যান whose name was Prospero এবং তার মেয়ে মিরান্ডা। অর্থাৎ জাস্ট আমাকে ন্যারেট করা শুরু করলো, এরকম একটি দ্বীপের কথা বলছে। হ্যাঁ বলো। সেন্টেন্সটা গন্ডগোল লাগছে। ইনহ্যাবিটেন্টস অফ হুইচ ওয়ার অ্যান ওল্ড ম্যান, হ্যাঁ মানে একটা ওল্ড ম্যান ছিল, সেখানকার বাসিন্দারা, আবার ব্যাপারটা একটু অন্যরকম লাগছে। আচ্ছা বেশ, হ্যাঁ ঠিক বলেছো, জায়গাটাকে একটু বলে দিই। দ্য অনলি ইনহ্যাবিটেন্টস অফ হুইচ, এটা হচ্ছে আমার সাবজেক্ট, অর্থাৎ যেখানকার একমাত্র বাসিন্দা ছিলেন। এবার ক্লিয়ার হয়েছে? এটা আমার সাবজেক্ট। আমার ভার্ব কি? আমার ভার্ব হচ্ছে এটা। ক্লিয়ার? আমার অবজেক্ট কি? অ্যান ওল্ড ম্যান হুজ নেম ওয়াজ প্রসপেরো অ্যান্ড হিজ ডটার মিরান্ডা। এইবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলবে। হ্যাঁ স্যার, কিন্তু ইনহ্যাবিটেন্টস এটা তো প্লুরাল, তাহলে হ্যাঁ একদম, তার এইটা প্লুরাল, তুমি নিজেই বললে আমাকে। ক্লিয়ার? অর্থাৎ এটা প্লুরাল। দ্য অনলি ইনহ্যাবিটেন্টস, তারাই ছিল শুধুমাত্র বাসিন্দা। কারা? আমার ভার্ব কি রয়েছে? প্লুরাল, ওয়্যার লিখেছে। তাহলে সাবজেক্টের সঙ্গে ভার্বের যে এগ্রিমেন্ট সেটা ঠিকঠাকভাবেই রইল। বোঝা যাচ্ছে কি বললাম? সেখানকার ইনহ্যাবিটেন্টসরা একজন, একজন না, এক, ভালো করে বুঝবে, অনলি হচ্ছে একমাত্র, একজন নয়। অর্থাৎ শুধুমাত্র বা একমাত্র, এই যে কথাটা বলি, এটা হচ্ছে অনলি। শুধুমাত্র তাদের বাসিন্দা ছিল বা একমাত্র তাদের বাসিন্দা ছিলেন কারা? ওল্ড ম্যান প্রসপেরো এবং তার মেয়ে মিরান্ডা। ক্লিয়ার আছে? হ্যালো, হ্যাঁ 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 স্যার। চলো। আ ভেরি বিউটিফুল ইয়াং লেডি, কমা দিয়ে বলছে, তার মানে এখানে কি বোঝানো হচ্ছে? মিরান্ডা সম্পর্কে বর্ণনা করছে একটা কমা দিয়ে, অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশন। মিরান্ডাকে বর্ণনা করলো, আ ভেরি বিউটিফুল ইয়াং লেডি। নেক্সট, শি কেম টু দিস আইল্যান্ড সো ইয়াং, অর্থাৎ সে এই দ্বীপরাষ্ট্রে এসেছিল অনেক কম বয়সে। এতটাই কম বয়সে দ্যাট she had no memory of having seen any other human face than her father's. এতটাই কম বয়সে এসেছিল যে তার সত্যি কথা বলতে গেলে তার মনেই পড়ে না তার বাবা ছাড়া অন্য কোনো মানুষের মুখ। অর্থাৎ সোজা কথায় তিনি স্মরণ করতে পারেন না তার বাবা ছাড়া অন্য কোনো কাউকে এই দ্বীপরাষ্ট্রে, দ্বিতীয় কোনো ব্যক্তিকে তার মনে নেই। They lived in a cave or cell made out of rock, অর্থাৎ তারা একটা রকি কোন একটা সেল, সেখানে তারা থাকতো। সো ইট ওয়াজ ডিভাইডেড ইন্টু সেভারাল অ্যাপার্টমেন্টস, অনেকগুলো প্রকোষ্ঠে সেগুলো বিভক্ত ছিল। one of which Prospero called his study, তাদের মধ্যে একটাকে প্রসপেরো বলতো তার পড়ার ঘর। এই যে স্টাডি কথাটা বলছি, এই স্টাডিটা ভার্ব না, খেয়াল রাখতে হবে, এটা নাউন। অর্থাৎ সেটা তাকে স্টাডি রুম বলতো। এখানে স্টাডি বলতে স্টাডি রুম বা রিডিং রুম বা লাইব্রেরিও বলতে পারি আমরা সেভাবে দেখলে। There he kept his books which chiefly treated of magic. সেখানে তিনি যে বইগুলো রেখেছিলেন সেগুলো মূলত ছিল ম্যাজিকের উপর। ক্লিয়ার? A study at that time much affected by all learned men, and the knowledge of this art he found very useful to him. এই যে তার এত বইয়ের সম্ভার সেখানে ছিল, তখনকার অর্থাৎ তদানীন্তন মানুষরা কি করেছিলেন? তার যথেষ্ট প্রশংসা করেছিলেন।
that was much affected by all learned men. এখানে affected কথাটার মানে কি? much affected by অর্থাৎ much influenced by। অর্থাৎ তাদের দ্বারা প্রভাবিত হয়েছিল। এখানে তার মানেটা হচ্ছে তাদের দ্বারা প্রশংসিত হয়েছিল। আশা করি ক্লিয়ার করতে পারছি কি বলছি। ডবল এফ ইসিটি ওটার মানেটা কি? এফেক্টেড। কোনটা বলো, আরেকবার বলো। আরেকটা এফেক্টেড হয় না, ই ডবল এফ ইসি। এখানেও তাই আছে, এ ডাবল এফ এসিটি। না, আরেকটা হয় ই ডবল এফ ইসিটি। ও ই ডাবল এফ, আচ্ছা ই ডাবল এফ, আচ্ছা বেশ। ই ডাবল এফ, এই ই ডাবল এফ ইসিটি, আরেকটা হচ্ছে এ ডাবল এফ ই সিটি। আচ্ছা, আমরা খুব স্বাভাবিকভাবে দেখি, খুব জটিলতার মধ্যে আমরা যাব না। দুটো এফেক্টেরই মানে একই। মানে কি? আমি যদি প্রাথমিক 1 নাম্বার মিনিং দেখি, তার মানে হচ্ছে প্রভাব, রাইট? 2 নাম্বার মানের দিক থেকে 2 নাম্বার নয়। আর দ্বিতীয় মানেটা হলো প্রভাব ফেলা। মানে এর মধ্যে তফাৎ কি হলো? যেই আমি প্রথম আফেক্টের কথা বলছি, ই এফ এফ ইসিটি, এটা হচ্ছে নাউন। আর দ্বিতীয় এফেক্ট এ এফ এফ ইসিটি, এই এফেক্ট হচ্ছে ভার্ব, রাইট? অর্থাৎ প্রথম এফেক্টটার মানে হচ্ছে রেজাল্ট, তার প্রভাব। আর প্রভাব ফেলা বা প্রভাব পড়া, দ্যাট ইজ এফেক্ট। অর্থাৎ ভার্বে গিয়ে স্পেলিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম? এটা হচ্ছে এই এফেক্ট এবং এই মানে। ওই এফেক্টটা এটা মানে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, ক্ষতি। আচ্ছা, আমি একবারও সেটা বলেছি কি? যে বললে আমি তাকে বলছি যে, তো আমি কি একবারও বলেছি এটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়? না স্যার, আমি বললাম স্যার এমনি নেগেটিভ অর্থে হয়। কোথা থেকে জেনেছো? মানে তোমার সোর্সটা কি? কোথাও পড়েছো বইতে? হ্যাঁ স্যার, এমনি বই। কোন বই? এফেক্ট মানে ক্ষতি করা বা এরকম। হ্যাঁ, মানে কোন প্রভাব বই? ফেলে। কোন বই বলো? আচ্ছা, প্রথম কথা বলি, যদি কোনো বইতে থাকতে পারে না, খুব সম্ভবত তুমি শুনেছো, পড়োনি। কোনো ইউটিউব ভিডিও বা কিছুতে শুনেছো হয়তো, আমার যতদূর ধারণা, আমি ভুল হতে পারি, সেটা আলাদা ব্যাপার। বইতে সাধারণত এরকম লেখা থাকবে না, আর যদি লেখা থাকে সেটা সম্পূর্ণ ভুল আছে। কেন কথাটা বললাম একটু ভালো করে দেখো। আমি একটা সেন্টেন্স লিখছি, ধরো আমি লিখছি, this medicine has effect only on the diseased tissues। আচ্ছা, ভালো করে লক্ষ্য করো এবং লিখে নেবে। প্রত্যেককেই বলছি, এইসব ভুলভাল ধারণা যাদের মাথায় আছে, বা অনেকেরই আছে, শুধু তোমার কেন, অনেকের আছে, এগুলো সরিয়ে ফেল। আমি বললাম দিস মেডিসিন হ্যাজ এফেক্ট, রাইট, only on the diseased tissues। ক্লিয়ার? আমাকে একটু বাংলা বলতে পারবে এটার মানেটা কি? This medicine has effect only on the diseased tissues। বাংলাটাকে এই ওষুধটা শুধুমাত্র ওই টিস্যু রিলেটেড যে রোগ তার উপরেই মানে কার্যকরী হবে। না, টিস্যু মানে হচ্ছে আমরা সেল আর টিস্যু, মানে অনেকগুলো সেল মিলে একটা টিস্যু হয়, অর্থাৎ কলা যেটাকে বলি। আমি ব্যাপারটা বোঝাতে পারছি কি? শরীরের যে মানে কি বলবো, ইউনিট কোষ কলা যেটাকে আমরা বলি। তো এই মেডিসিনটার প্রভাব শুধুমাত্র পড়ে কোথায়? একমাত্র যেটা অসুস্থ টিস্যু রয়েছে, যে টিস্যুগুলো নর্মাল নয়,
খারাপ টিস্যু, তার উপর মেডিসিনটা প্রভাব ফেলে। আচ্ছা, এবার আমাকে বলো তো, এই যে আমি যেটা লিখলাম, এটা কি ভালো প্রভাব না খারাপ প্রভাব? এটা তো ভালো আমি ব্যাপারটা বাঁধতে পারলাম কি? স্যার। আমি এফেক্টের কথা বলছিলাম, মানে এফেক্ট নয়। বেশ, এবার সেটাই চলে আসি। সেম সেন্টেন্স লিখছি, this medicine has affected only on the disease tissues, right? একটু ভালো করে বোঝার চেষ্টা করো। this medicine is affected only on the disease tissues, right? আমাকে একটু বলবে যে এই যে আমি ব্যবহার করলাম, আচ্ছা, এটা ভালো প্রভাব না খারাপ প্রভাব? চট করে তাড়াতাড়ি বলো। আচ্ছা, শুনতে পেলাম না কি বললো, আনমিউট হয়ে, মানে মিউট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। ভালো প্রভাব নিঃসন্দেহে, আশা করি এটা বুঝতে পারবে, রাইট? হ্যাঁ, তার মানে খারাপ ভালো অর্থাৎ নেগেটিভ পজিটিভের ব্যাপার নেই। পাতি কথায় আমি এটাকে লিখলাম নাউন হিসেবে আর এটাকে লিখলাম ভার্ব হিসেবে। এই মেডিসিনটা প্রভাব ফেলেছে খারাপ টিস্যুগুলোর ওপর, অর্থাৎ ভালো প্রভাব ফেলেছে। এই যে প্রভাব ফেলা, আর এটা জাস্ট প্রভাবটা একটা নাউন, রাইট? এখানে একমাত্র ভার্ব হচ্ছে এটা হ্যাজ, আর এখানে এই পুরোটা হচ্ছে আমার ভার্ব। ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল রাখবে, তাহলে দেখবে আর আমাদের কনফিউশনের মধ্যে পড়তে হবে না। ব্যাপারটা বোঝা গেল? দেখে নাও, রাইট। আচ্ছা, এফেক্টের আরেকটা কথা বলে দিই। মনে রাখবে, তোমাদের হয়তো এর পরেও আসবে বহুবার, আমরা যে এফেক্ট নিয়ে এখানে আলোচনা করছি, দ্যাট ইজ মাচ এফেক্টেড, এটার সাথেই প্রভাব সরাসরি সংযুক্ত নয়। এটা হচ্ছে উচ্চ প্রশংসিত তখনকার দিনের যারা পণ্ডিত লোক তাদের দ্বারা। আশা করি ব্যাপারটার মানে আমরা বুঝতে পারলাম। যে স্টাডি রুমটা at that time much affected by all learned men, অর্থাৎ তাদের দ্বারা প্রশংসিত, এখানে প্রেজড, খেয়াল রাখতে হবে এটার মানেটা, আমরা যেন ভুলে না যাই। ক্লিয়ার? চলো, এখানে আমরা বাকিটুকু বললাম, এবার আসি। এবং একই সঙ্গে সেটা কি বলছে, and knowledge of this art he found very useful to him, অর্থাৎ তার এই নলেজটা খুব কাজে লেগেছিল, তার পক্ষে খুব কার্যকরী হয়েছিল। for being thrown away by a strange chance upon this island, যেহেতু তিনি কি হয়েছিলেন, এখানে পার্টিসিপেলের ইউজ করা হলো। নন ফাইনাইট ভার্বের একটা ফর্ম হচ্ছে পার্টিসিপেল। for being thrown by a strange chance upon this island, অর্থাৎ এই আইল্যান্ডে, এই দ্বীপে তিনি ভাগ্যের নিরিখে এসেছিলেন, তিনি ভাগ্য দ্বারা প্রক্ষেপিত হয়েছিলেন, অর্থাৎ ভাগ্য যেন তাকে টেনে আনলো এই দ্বীপে। বাই স্ট্রেঞ্জ চান্স, বাই শিয়ার লাক, হি ওয়াজ ইন দিস আইল্যান্ড, ঘটনাক্রমে তিনি চলে এসেছিলেন, ইনসিডেন্টালি, এই যে আমরা কথায় বলি, রাইট? which had been enchanted by a witch called Sycorax. witch মানে এই আইল্যান্ডটার কথা বলেছে। একটা সময় ছিল যখন এই আইল্যান্ডটা কি হয়েছিল, that was enchanted by the witch called Sycorax, অর্থাৎ সাইকোরাক্স নামে এক ডাইনির দ্বারা এই আইল্যান্ডটা প্রভাবিত ছিল। প্রভাবিত বলতে এখানে এনচ্যান্টেড কথাটার মানেটা একটু আলাদা, আমি একটু ডিটেলসে ডিসকাস করি, নইলে পরবর্তীকালে তোমাদের ভুল হবে। এনচ্যান্ট ভার্ব মানেটা কি? এনচ্যান্ট কথাটার মানে হচ্ছে, ধরো আমরা যেটাকে বলি না, মন্ত্রমুগ্ধ করে রাখা, বা কি বলবো, আবেশিত করে রাখা। কোন একটা জিনিসের, ধরো কথা বলছি,
কেউ একজন এমন শ্রেয়া ঘোষাল গান গাইছে মঞ্চে, মুগ্ধ হয়ে সব শুনছে, রাইট? তো উই অল ওয়ার এনচ্যান্টেড বাই হিজ পারফরমেন্স। মানে এবার এবার তুমি বলতেই পারো স্যার এনচ্যান্ট কথাটা মন্ত্রমুগ্ধ কেন? তার কারণ এই যে চ্যান্টিং, CHAN, চ্যান্ট, এই মন্ত্র পড়ার যে বিষয়টা, মন্ত্র, সেটা ছিল চ্যান্ট। সেখান থেকে এলো এনচ্যান্টেড, মানে মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া। ব্যাপারটা বোঝাতে পারলাম? সো হুইচ হ্যাড বিন এনচ্যান্টেড, অর্থাৎ গোটা দ্বীপরাষ্ট্রটা। আমি তোমাকে ভালো উদাহরণ দিলাম যে তিনি গান গাইছিলেন, তাতে আমরা মন্ত্রমুগ্ধ ছিলাম। এখানে একজন ডাইনি কি করে রেখেছিল? গোটা দ্বীপটাকে তিনি ডমিনেট করে রেখেছিলেন। অর্থাৎ সেই এনচ্যান্টেড, যেটা শ্রেয়া ঘোষালের ক্ষেত্রে প্রয়োগ করলাম, ডাইনির ক্ষেত্রে সেটাই, সেই এনচ্যান্টেড শব্দটার মানে কি হয়ে গেল? দ্যাট ওয়াজ ডমিনেটেড, সো দ্যাট ওয়াজ রুলড, রাইট? তিনি কর্তৃত্ব করে সমস্ত জিনিসটাকে নিজের আয়ত্তে রেখে দিয়েছিলেন। ব্যাপারটা বোঝাতে পারলাম? শব্দটা একই, যেই পার্সপেক্টিভ বদলাচ্ছে সঙ্গে সঙ্গে শব্দের মানে হালকা হালকা করে বদলে যাচ্ছে। একটা ভালো দিক, একটা খারাপ দিক। এনচ্যান্টেড বাই দ্য উইচ কল্ড সাইকোর্যাক্স। সাইকোর্যাক্স এই দ্বীপে পুরো তার প্রভাব জমিয়ে রেখেছিল, মহাবিষিত করে রেখেছিল, রাইট? who died there a short time before his arrival. প্রসপেরো আসার খুব বেশি দিন হয়নি, তার প্রসপেরো আসার খুব কম দিন আগেই এই সাইকোর্যাক্স মারা গেছিলেন। প্রসপেরো by virtue of his art realized many good spirits that Sycorax had imprisoned in the bodies of large trees. কি বলছে? প্রসপেরো by virtue of his art, অর্থাৎ তিনি তার এই কলাকুশলী দিয়ে, অর্থাৎ তার ম্যাজিক, এটাকে তিনি আয়ত্ত করেছিলেন। তো সেই কৌশলের দ্বারা তিনি কি করেছিলেন? রিলিজড মেনি গুড স্পিরিটস দ্যাট সাইকোর্যাক্স হ্যাড ইমপ্রিজনড ইন দ্য বডিজ অফ লার্জ ট্রিজ। বড় বড় গাছের মধ্যে সাইকোর্যাক্স ভালো স্পিরিটকে, অর্থাৎ যে স্পিরিটরা, যে অ্যাপারিশনরা ভালো, যাদের উদ্দেশ্য মহৎ, তাদেরকে আটকে রেখেছিলেন, বন্দি করে রেখেছিলেন। বিকজ দে হ্যাড রিফিউজ টু এক্সিকিউট হার উইকেড কমান্ডস। অর্থাৎ তারা রিফিউজ করেছিল। কি করতে রিফিউজ করেছিল? পালন করতে। এখানে টু এক্সিকিউট মানে সম্পাদন করা, পালন করা। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। সম্পাদন বা পালন করা। উইকেড কমান্ড অর্থাৎ তার খারাপ, ইভিল। এখানে উইকেড কথাটার মানে হলো ইভিল। হ্যাঁ, তার এই শয়তানের মতো যে কমান্ড, তার আদেশ, সেটা তারা পালন করেননি, তাই তাদেরকে শাস্তি হিসেবে সে গাছের মধ্যে বন্দি করে রেখেছিল। These gentle spirits were ever after obedient to the will of Prospero. এই ভালো স্পিরিটরা, ভালো আত্মারা পরবর্তীকালে কি হয়েছিল? ওবেডিয়েন্ট টু, অর্থাৎ তারা বাধ্য হয়েছিলেন টু দ্য উইল অফ প্রসপেরো, অর্থাৎ প্রসপেরোর ইচ্ছা শক্তির কাছে, প্রসপেরোর কাছেই অ্যাকচুয়ালি বলা যায় যে তারা বাধ্য হয়েছিলেন, তারা বাধিত ছিলেন। দে ওয়ার অবলাইজড টু, রাইট? অফ দিস এরিয়াল ওয়াজ দ্য চিফ, অর্থাৎ এই ভালো স্পিরিটদের মধ্যে এরিয়াল নামে যিনি ছিলেন, তিনিই ছিলেন হচ্ছে প্রধান। এই হচ্ছে আমার গল্প। আশা করি পুরোটাই আমরা বুঝতে পারলাম। চলো আমরা এবার চেষ্টা করব এই পুরো বিষয়টাকে খুব ভালো করে জেনে নিতে, বুঝে নিতে। তোমাদের যদি কারোর কোনো এই জায়গায় প্রবলেম থাকে বোঝার ক্ষেত্রে আমাকে বলবে। এমন কোনো জায়গা আছে যেটা আমরা বুঝতে পারিনি? স্যার, হ্যাঁ বলো। স্যার একটা জায়গা আছে হুইচ চিপলি ট্রিটেড অফ ম্যাজিক। হ্যাঁ হ্যাঁ, একদম ওই ঠিক। জায়গাটা ঠিক বুঝতে পারলাম না। দেয়ার হি গিভড হিজ হ্যাঁ হ্যাঁ বুকস। হ্যাঁ, একদম একদম বলে দিচ্ছি। ভালো করে খেয়াল করো আমি যেটা পয়েন্ট আউট করছি। আচ্ছা, এখানে
লেখক এই প্রসপেরোর যে কেভের মধ্যে ছিলেন সেই কেভের কিছুটা বর্ণনা দিয়েছেন, যে একটা স্টোনের কেভের মধ্যে ছিলেন, যাতে অনেকগুলো আলাদা আলাদা কি বলবো গামড়ার মতো ছিল, ওয়ান অফ হুইচ, যার মধ্যে একটা প্রসপেরো তাকে কি বলতো, তার পড়ার ঘর বলতো, অর্থাৎ তার লাইব্রেরি বলতো। দেয়ার হি কেপ্ট, এখানে দেয়ার মানে সেখানে, সেখানে তিনি রেখেছিলেন তার যাবতীয় বই। হুইচ, তাহলে এখানে হুইচ মানে কি, বুকস, হুইচ চিফলি ট্রিটেড অফ, অর্থাৎ সেই বইগুলো মূলত, এই চিফলি মানে হচ্ছে মেনলি, ট্রিটেড অফ ম্যাজিক। ট্রিটেড অফ ম্যাজিক মানে বই নিয়ে ট্রিট করতো, এই সরি ম্যাজিক নিয়ে ট্রিট করতো, সেই বইগুলো ট্রিট করতো মানে অর্থাৎ তার বিষয়বস্তু ছিল। ঠিক আছে, ধরো আমি যদি বলি দিস প্রেসি, একদম ভালো করে বুঝবে, দিস প্রেসি ট্রিটস দ্য লাইফ অফ এ ম্যাজিশিয়ান, তার মানে কি এই প্রেসিটা একটা ম্যাজিশিয়ানের কথা বলে, ম্যাজিশিয়ানকে নিয়ে ট্রিট করে, তাকে নিয়ে চর্চা করে। তাহলে সেই বইগুলো কাকে নিয়ে চর্চা করতো, চিফলি ট্রিটেড অফ ম্যাজিক, ম্যাজিক নিয়ে চর্চা করতো, অর্থাৎ তার বিষয়বস্তু ছিল ম্যাজিক। এবার বোঝাতে পারলাম কি? হ্যাঁ স্যার। রাইট, আশা করি এই জায়গাটুকু আমাদের কাছে ক্লিয়ার আছে। এবার দেখো বাকি আর কারোর কোনো জায়গায়, হোপফুলি তাহলে তোমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছো। এখানে আমি একটু একটু বিরতি নেব বলতে জাস্ট 1 মিনিট সময় নেব, এবং তোমাদের দেবো, শুধু নেব না, এই সময়ের মধ্যে আমি 2 থেকে 1 মিনিট নেব। এই সময়ের মধ্যে তোমরা আমাকে পয়েন্ট আউট করে দেখাবে, অর্থাৎ মেনলি কি কি পয়েন্ট এখানে আছে সেটা আমাকে একটু দেখাবে। 185 ওয়ার্ডসের একটা প্রেসি, পুরোটা বুঝিয়ে দিয়েছি, খাতায় লিখে রাখো যে কি কি পয়েন্টস আছে। ঠিক আছে, আমি একজন একজন করে শুনবো এবং পরে প্রেসিটা আমি পুরোটা দেখাবো, রাইট? এবং টাস্ক হিসেবেও আমি পরে প্রেসি আবার দিচ্ছি, বাট এইটুকু সময় আমি তোমাদের দিলাম, আমি জাস্ট এইটুকুর মধ্যে একটু ফ্রেশ হয়ে আসি, আর এর মধ্যে পয়েন্টগুলো আমাকে অবশ্যই অবশ্যই তোমরা একটু জানাচ্ছ। ক্লিয়ার? চলো। রাইট,
চলো আমরা চলে এসেছি, এবার একটু দেখে নিই আমার যে বিষয় ছিল সেটাকে আরেকবার। আমাকে একটু পয়েন্টগুলো বলবে, যেই চাও কোনো অসুবিধা নেই, আমাকে জাস্ট পয়েন্টস বলবে যে কি পয়েন্টসগুলো কি আছে। সি আইল্যান্ড। হ্যাঁ, বলো কি বললে? সি আইল্যান্ড। বি আইল্যান্ড মানে? Prospero and an old man, Prospero and his young daughter Miranda lived in the island সি আইল্যান্ড। where they lived in a stony cave. Lived in the island বলা হলো না না, আমি ভালো করে বোঝো, ভালো করে বোঝো। আমি সেন্টেন্স চাইছি না, তুমি সেন্টেন্স করতে পারলে তো খুবই ভালো, আমাকে পয়েন্টে বললেও হবে। মানে ওইখানে থাকতো ওই আইল্যান্ডে ওই প্রসপারো আর মিরান্ডা। তুই ঠিকই তো বলেছিলে, ইংলিশে তো ভালোই বলছিস। স্টোনি বা রকি সেলে থাকে, আর থাকতো তার মধ্যে একটা স্টাডি রুম আছে যেটা ম্যাজিক্যালি এনচ্যান্টেড। না 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 না, স্টাডি রুমটা ম্যাজিক্যালি এনচ্যান্টেড নয়, ভালো করে খেয়াল করে দেখো। এনচ্যান্টেড কি? বইগুলো সব ম্যাজিক রিলেটেড। আচ্ছা, বইগুলো ম্যাজিক রিলেটেড। আমি প্রথম পয়েন্টটা পেলাম, প্রসপেরো and his daughter Miranda came to live in an island. Lives নয়, ভালো করে বোঝো, এটা পাস্ট টেন্সে লেখা আছে প্রেসি, আমাকেও পাস্ট টেন্সে লিখতে হবে। আচ্ছা, আমি এখানে ডাইরেক্টলি লিভড কথাটা লিখবো না, তারা থাকতে এসেছিল, তার কারণ এখানে পরিষ্কার লেখা আছে by thrown upon, I'm sorry, by the strange chance, অর্থাৎ সোজা কথায় আমরা কি দেখছি, বাই চান্স তারা এখানে এসে পড়েছিলেন, রাইট? তাই আমরা লিখলাম দে কেম টু দ্য আইল্যান্ড, রাইট? দে কেম টু লিভ ইন দ্য আইল্যান্ড, তারা এখানে এসেছিলেন। ঠিক আছে, ঠিক আছে, সেই আইল্যান্ডের বিষয়ে আমরা বললাম যে এরকম একটা আইল্যান্ডে সে এবং বাবা এসেছিলেন সেখানে। আচ্ছা, এবার এই যখন আমি কথাটা বলছি তখন বলার সময় ক্লিয়ার করে নেব, তারা একটা কেভে বসবাস করতেন, স্টোনি কেভ, সব বুঝে নিয়েছি। এবং সেই কেভের মূল বিষয়বস্তুটা কি ছিল, তার মধ্যে একটা জায়গাকে, একটা ঘরকে সে স্টাডি বলে চালাতো, অর্থাৎ সোজা কথায় তার পঠন পাঠনে গৃহ বলতো। হয়ে গেল ফার্স্ট পয়েন্ট। এবার একটু খেয়াল রাখবে, এই যে তোমরা বাকি যেটা আমাকে বললে যে সেখানের এই যে সেটা বই ছিল, বইগুলো মূলত ম্যাজিক নিয়েছিল, এগুলো হচ্ছে বর্ণনা, অর্থাৎ ইলাস্ট্রেশন, এক্সাম্পলস, রাইট? এই বর্ণনাগুলো আমাকে হাঁটিয়ে দিতে হবে। আমার মূল কথা হলো তারা এখানে বসবাস করতে এসেছিলেন এবং প্রসপেরো কি করতো, এইখানে তার একটা রুমে ম্যাজিকের চর্চা করতেন, ব্যাস। হ্যাঁ বলো, কি বললেন? একজন কেউ কিছু বলতে যাচ্ছিল। আমি ওই পয়েন্টগুলো বলছিলাম, হ্যাঁ একটু বল বলার চেষ্টা বল করছি। বল বল বল। ওই ফার্স্টে তো ওটা হলো যে তারা একটা আইল্যান্ডে এসেছিল, থাকতে এসেছিল, আর বাই প্রফেশন প্রসপেরো ম্যাজিশিয়ান টাইপসের ছিলেন, এবং তারপর সেই আইল্যান্ডে সাইকোরেক্স বলে একজন সাইকোরেক্স থাকতো, মানে তার একটা আধিপত্য ছিল যেখানে একটা ব্যাড এফেক্ট পড়েছিল। পরে সেটা ওই প্রসপেরোর মানে গুড ম্যাজিশিয়ান, মানে একটা ভালো দিক থেকে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, মানে ওখানে আছে যে ইয়েগুলো ছিল সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবং জায়গাটা ভালো হয়। হ্যাঁ, জায়গাটা ভালো হয় লিখবো না, বাকিটা পুরোটাই ঠিক আছে। অর্থাৎ সেখানে প্রসপেরো এবং মিরান্ডা বসবাস করতে এসেছিলেন একটা পাথরের, হ্যাঁ পাথরের গুহার মধ্যে এসেছিলেন। প্রসপেরো সেখানে ক্রমাগত ম্যাজিকের চর্চা করত, এটাই হচ্ছে আসল বক্তব্য। ম্যাজিক নিয়ে বিস্তর পড়াশুনো করেছে, এবার সেটা প্রশংসিত হয়েছিল, এই কথাও তো লেখার দরকার নেই। আমার মূল বিষয় কি,
তিনি সেখানে ম্যাজিকের চর্চা করে ম্যাজিক অ্যাকোয়ার করেছিলেন, না নলেজ অফ ম্যাজিক অ্যাকোয়ার করেছিলেন, অর্জন করেছিলেন। ভালো কথা। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে সাইকোরাক্স। অর্থাৎ এই দ্বীপে সাইকোরাক্স বলে একজন থাকতো, যিনি কি গুড স্পিরিটদের বন্দি করে রেখেছিলেন গাছের মধ্যে। 3 নম্বর পয়েন্ট এটা। ব্যাপারটা পরিষ্কার বোঝাতে পারলাম? 4 নম্বর পয়েন্ট কি? প্রসপেরো তার অর্জিত বিদ্যা দিয়ে এই গুড স্পিরিটদের মুক্ত করেছিলেন, যার ফলে এই গুড স্পিরিটরা চিরকাল তার বাধিত হয়েছিলেন। শেষ। এই 4টে পয়েন্ট আমি আরেকবার বলছি, একটু ভালো করে বুঝে নিই। নাম্বার 1, প্রসপেরো মিরান্ডা দুজনে এই দ্বীপে বসবাস করতে আসেন একটি স্টোনি কেভে, যেখানে প্রসপেরো নিরন্তর ম্যাজিকের চর্চা করতেন। রাইট। 2 নম্বর হচ্ছে সাইকোরাক্স এই দ্বীপে বসবাস করতেন। সাইকোরাক্স একজন ডাইনি, যিনি এই দ্বীপে বসবাস করতেন। সাইকোরাক্স নামক এক ডাইনি, যিনি গুড স্পিরিটদের বন্দি করে রেখেছিলেন গাছের মধ্যে, বড় বড় গাছের মধ্যে। রাইট। আচ্ছা, 3 নম্বর, প্রসপেরো তার অধীত বিদ্যা দিয়ে তাদেরকে মুক্ত করেছিলেন। 4 নম্বর, যার ফলে গুড স্পিরিটরা চিরকাল তার কৃতজ্ঞ ছিলেন। ব্যাস, শেষ। এর বাইরে আর কিছু বলা নেই। এইভাবে প্রেসিকে স্ক্যান করতে হয়। এই স্ক্যানিং, এই যে এখানে এটা ছিল, অমুক ছিল, তার খুব প্রশংসা হয়েছিল, উচ্চ প্রশংসা করেছিলেন, এইগুলো অনেকগুলো অ্যাপার্টমেন্ট ছিল, তার সেটা মানে স্টোন দিয়ে বানানো ছিল, তার মেয়েকে দারুণ সুন্দর দেখতে ছিল, এইগুলো আমাদেরকে সরিয়ে ফেলতে হচ্ছে। অর্থাৎ এই যে বর্ণনা, এটা আমাদের বিষয়বস্তুই নয়। ক্লিয়ার? ধরো অনেক কিছু লেখা থাকতে পারতো এরপরেও। সাইকোরাক্সের পাকা চুল ছিল, লম্বা লম্বা দাড়ি ছিল, হাতের নখ ছিল বিশাল বড়, তো এইগুলো আমরা সব অ্যাভয়েড করে যাব। যদিও এখানে নেই, সেটা অন্য বিষয়, থাকতেই পারতো। ক্লিয়ার? এইটা হচ্ছে আমার মূল বিষয়। তো এবার একটু দেখে নেওয়া যাক, যেহেতু আমরা লাইভ ক্লাসে আছি, মূল বিষয়টাকে আমরা একবার দেখে নিই। না, এখানে অ্যান্সার স্ক্রিপ্টটা নেই, আমরা একটু অন্য স্ক্রিপ্টে চলে যাব। রাইট। একটু খেয়াল করে দেখো যে জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, আমরা ঠিকঠাকভাবে পুরো বিষয়টাকে বোঝাতে পারছি। না না, আমি এখনো প্রেজেন্ট করিনি। হ্যাঁ, প্রেজেন্ট করিনি, দাঁড়াও একটু দেখে নাও। এইবার চলে এসছে, দেখো স্ক্রিন শেয়ার হয়ে গেছে। রাইট, আমরা অ্যান্সারে চলে এলাম। আবারও বলছি, এই অ্যান্সারের 1000 ধরন হয়, আমরা দেখতে দেখতে যাব। রাইট, নাও অবশ্যই আমি ফরম্যাটটা একটু বুঝে নিই। অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার, তারপর টাইটেল, তারপর প্রেসি। এই 3টে জায়গা আমার যেন একটু করা থাকে। একদম সহজ একটা বিষয়, যে প্রসপেরো অ্যান্ড এরিয়েল, ঝামেলা শেষ। এটাও 1000 একটা টাইটেল হতে পারে। আমি এভাবেই লিখতে পারি, দ্য স্টোরি অফ কি বলবো, গ্রেট ম্যাজিশিয়ান লিখতে পারি। আমি দিতে পারি প্রসপেরো অ্যান্ড সাইকোরাক্স, প্রসপেরো ভার্সেস সাইকোরাক্স দিতে পারি। আবার দিতে পারি ধরো গুড উইল অফ আ ম্যাজিশিয়ান। হ্যাঁ, বলো 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 বলো, কেউ কিছু সাজেস্ট করছিল, বলো। শোনা গেল না, তোমার নেটের জন্যে। হ্যাঁ, না, এবারও শোনা গেল না। এনিওয়ে, তোমরা ইচ্ছে হলে লিখেও দিতে পারো মেসেজে, তাতেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মেসেজ বক্স আছে, তোমরা একটু লিখেও সেখানে দিতে পারো। যাই হোক, এটা হতে পারে গুড উইলস উইন ওভার
এভিল এরকম কিছু। আচ্ছা বেশ, এটা কে বললো? সুমন বললো। আচ্ছা একটু দেখে নাও কথাটা কেন এই 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 টাইটেলটা উপযুক্ত নয় সেটা একটু বুঝে নিই। ধরো টাইটেলটা হলো গুডউইল উইন্স ওভার ইভিল। আচ্ছা, এই যে টাইটেলটা আমরা নিলাম, এই টাইটেলটা একদম পরিষ্কারভাবে শুনে নাও। ধরো কথার কথা বলছি, আমার যদি এই টাইটেলের জন্য বরাদ্দ নাম্বার 5 থাকে, ওরমভাবে কিছু হয় না, কিন্তু তবু ধরে নিচ্ছি যদি 5 থাকে, তাহলে এই টাইটেলটা লেখার জন্য তুমি 1 পেতে পারো, বা ধরো এটা 1.5 দিতে পারে, 1.5। এবার প্রশ্ন হচ্ছে কেন? আর কেভ বুক ম্যাজিক, আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়াও, কেউ মেসেজ করেছে, মেসেজটা একটু দেখে নিই। আইসোলেটেড আইল্যান্ড, নার্গিস খাতুন লিখছে। বাবা একদম নয়, একেবারেই দেওয়া যাবে না। কেন নয় আমি ডিসকাস করে দিচ্ছি, নার্গিস বুঝতে পেরে যাবে। কি আর কেভ বুক ম্যাজিক অলসো দিলেন না, এটা জাম্প করা হলো না? ঠিক বুঝতে পারলাম না কি বললো নার্গিস। আর কেভ বুক ম্যাজিক এসব সবগুলো জেনে কেন তাই বলছে কে বুক ম্যাজিক এসব কথাগুলো লিখেননি কেন ওই আপনার পিএসসিতে? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ, হ্যাঁ বুঝতে পেরেছি। এই যে বুক ম্যাজিক এগুলো দেওয়া যাবে না। আচ্ছা, জাম্প কথাটা তুমি যেটা বললে যে জাম্প করা হলো কি না, ধরো আমরা যখন সিঁড়ি চড়ি, তো এই সিঁড়ি চড়ার কিছু রুল আছে। তো সিঁড়ি আমরা একেবারে জাম্প করে করে যেতে পারি, আবার এক একটা সিঁড়ি ধরে ধরে যাওয়া যেতে পারে। তো প্রেসি যে মূল বিষয়টা সেটা হচ্ছে জাম্প করে যাওয়ার জিনিস। অর্থাৎ হ্যাঁ, খেয়াল করতে হবে এই জাম্প করতে গিয়ে আবার পড়ে নাক মুখ না ভাঙে। অর্থাৎ মাথায় রাখতে হবে যে কি পয়েন্টসগুলো কি, আমাকে কি বলতে চাইছে, বলার বস্তুটা কি, ঘটনাক্রমটা কি, তার কটা বই ছিল, সে বইগুলো কি নিয়ে ডিল করতো, সেটা আমার আলাদা করে বলার প্রয়োজন নেই, কারণ আমি বলেছি সেই ঘরে বসে সে নিরন্তর ম্যাজিকের চর্চা করত। তার ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? অর্থাৎ কোনটাকে আমি ধরবো কোনটাকে বাদ দেবো সেটা আমায় বুঝতে হবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত তোমার টাইটেলে আসি, আইসোলেটেড আইল্যান্ড, আমি দুটোই লিখে রাখছি, ও যেটা লিখেছে ও যেটা লিখে রেখেছে। আচ্ছা, আইল্যান্ড কথাটা তোমরা ক্যাপিটালেও লিখতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। যাই হোক, এই দুটোর একটাও নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? আমি একদম প্রথম ক্লাসেই বলেছিলাম, the title of the précis is just like a mirror that reflects the whole passage together. তার মানে হচ্ছে টাইটেল কি করবে? টাইটেল মাস্ট বি অল ইনক্লুসিভ, অর্থাৎ গোটা বিষয়বস্তুটা টাইটেলের মধ্যে বোঝাবে। আমরা যে দুটো টাইটেল এখানে দেখতে পাচ্ছি সেই দুটো টাইটেলের সমস্যা হচ্ছে, এই দুটো টাইটেল হচ্ছে সাজেস্টিভ টাইটেল, রাইট? অর্থাৎ আমি সাজেস্ট করছি, আমি একটা কিছু বলছি যার অনেক রকম মিনিং হতে পারে। ধরো এই গুডউইল উইন্স ওভার ইভিল, আমি যে প্যাসেজটা পড়ছি সেটা চরিত্র নির্ভর প্যাসেজ। প্রসপেরো বলে একজন ম্যাজিশিয়ানের মাহাত্ম্যের কাহিনী আমি শোনাচ্ছি, রাইট? অর্থাৎ এর অন্তর্নিহিত অর্থ তুমি লিখলে যে গুডউইল উইন্স ওভার ইভিল, অর্থাৎ তুমি যেটা লিখলে সেটা হচ্ছে এর অন্তর্নিহিত অর্থটা, আমাকে সেটা চাইনি। প্রেসি কি করে? প্রেসির টাইটেল প্রেসির বিষয়বস্তুটাকে যথাসম্ভব ইনক্লুসিভ ওয়েতে তুলে ধরবে। একই প্রবলেম হলো আইসোলেটেড আইল্যান্ড, রাইট? সাজেস্টিভ টাইটেল, অর্থাৎ একটা বিচ্ছিন্ন দ্বীপ, তো সেই বিচ্ছিন্ন দ্বীপে কি কি বিষয় কে কিছুই জানা গেল না, রাইট?
আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারলাম যে এই টাইটেলগুলো কেন নেওয়া যাচ্ছে না। whereas আমরা আর বারবার বলেছি টাইটেল মাস্ট বি ভেরি ডাইরেক্ট ইমপ্রেসিভ, সেখানে কোনো রকম সার্কামলকিউশনস, ঘুরিয়ে কথা বলা, সাজেশন ওসব চলবে না, রাইট? তো ঠিক যেমন আমরা এখানে পেলাম, আরও কিছু পেলাম, প্রসপেরো দ্য ম্যাজিশিয়ান, হ্যাঁ হতেই পারে, একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। বা আমরা যেটা বললাম বাকিটুকু হতে পারে, ক্লিয়ার? অর্থাৎ এই বিষয়গুলো আমাদের কাছে থাকছে। আচ্ছা, কেউ একজন হাত তুলেছে, যে না উঠিয়ে দিয়েছে হাতটা, হয়তো উত্তর পেয়ে গেছে নাকি না আছে? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এরিয়াল মানেটা কি? নাম, এ ক্যাপিটাল আছে, একটু খেয়াল করে দেখো, মানে ওই গুড স্পিরিটদের মধ্যে এরিয়েল হচ্ছে প্রধান, পেয়েছো? আচ্ছা আচ্ছা, পাবে কি করে, আমি তো দেখাইনি, মানে আমি ওই মানে মনে আছে কি সেটাই বলছি। অফ দেম এরিয়াল ওয়াজ, লাস্ট লাইনে ছিল দেখেছি। হ্যাঁ হ্যাঁ, অফ দেম এরিয়াল এখানেও দেখতে পাবে। যাই হোক, আমি ব্যাপারটাকে এবার তোমাদের সামনে আনছি। আজ কারোর প্রশ্ন থাকলে করতে পারো, কারো হাত কনস্ট্যান্টলি উঠেই আছে একজনের। প্রসপেরো অ্যান্ড সাইকোর্যাক্স হতেই পারে, কোনো অসুবিধা নেই। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হবে। চলো এবার প্রেসিডে কি দেখছি। Prospero lived with his daughter Miranda in an island where there were no other human beings. এটাকে অ্যাড করে দিলাম, এমন একটা আইল্যান্ডে থাকতো যে সেটা জনবিচ্ছিন্ন, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। Before they came, a witch named Sycorax lived there. Right? 1 নাম্বার, 2 নাম্বার, Sycorax সেখানে বসবাস করতেন। She had imprisoned many good spirits in trees. Right? সে কি করেছিল, অর্থাৎ এই সাইকোর্যাক্স সেখানে এই গুড স্পিরিটদের বন্দি করে রেখেছিল। আমরা 2 নাম্বারটাকে এক্সটেন্ড করে 3 নাম্বারে চলে, অর্থাৎ এই যে সাইকোর্যাক্স গুড স্পিরিটদের বন্দি করে রেখেছিলেন, এটার জন্য আলাদা পয়েন্ট হয় না, কারণ সেখানে সাইকোর্যাক্স ছিলেন যে গুড স্পিরিটদের বন্দি করে রেখেছিল, দুটো মিলিয়ে একটাই পয়েন্ট। প্রসপেরো ওয়াজ ওয়েল ভার্সড ইন দ্য আর্ট অফ ম্যাজিক। ক্লিয়ার? ওয়েল ভার্সড মানে, এখানে ওয়েল ভার্স কথাটা মানে আমাকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করো। প্রসপেরো ওয়াজ ওয়েল ভার্সড ইন দ্য আর্ট অফ ম্যাজিক। পারদর্শী শব্দ, এক্স্যাক্টলি, পারদর্শী ছিলেন, একদম এক্সপার্ট ছিলেন, পারদর্শী ছিলেন, ওয়েল ভার্স ছিলেন ইন দ্য আর্ট অফ ম্যাজিক। অ্যান্ড বাই এক্সারসাইজিং দ্যাট আর্ট, সেই আর্টটাকে কাজে লাগিয়ে তাকে অনুশীলন করে, রাইট, হি ফ্রিড দিস গুড স্পিরিটস, সেই গুড স্পিরিটসের তিনি মুক্ত করেছিলেন। অফ হোম এরিয়েল ওয়াজ দ্য চিফ, তাদের মধ্যে এরিয়েল ছিল হচ্ছে প্রধান। ঝামেলা শেষ। অর্থাৎ এই যে কথাটা বলা হলো, পরপর সব কটা পয়েন্ট হলো, বাট এখানে একটা জিনিস আমি তোমাদের বলি, এখানে আমি আমার মতো করে একটা লিখে, এরকম অনেক স্যাম্পল আছে, সেগুলো নিয়ে আমরা পরে আসবো, বহু ডিসকাস করব পরে। She had imprisoned many good spirits, right? আশা করি ক্লিয়ার আছে। In trees, প্রচুর গুড স্পিরিটকে সে ট্রিজে বন্দি করে রেখেছিলেন। প্রসপেরো, এই যে আমি কথাটা বললাম, ওয়াজ ওয়েল ভার্সড ইন দ্য আর্ট অফ ম্যাজিক, এখানে কিন্তু অ্যাড করে দেওয়া যেত যে এই যে গুহায় তারা বসবাস করতেন, সেখানে তিনি এই ম্যাজিকটাকে নিয়ে নিরন্তর চর্চা করেছিলেন, এবং চর্চা করার ফলে তিনি এই গুড স্পিরিটদের মুক্ত করতে পেরেছিলেন, সেটা কিন্তু অ্যাড করা যেত। ঠিক আছে, এইটুকু আমরা করতে পারি। আদারওয়াইজ একেবারে ঠিক তোমাদের মতো করে যদি আমি লিখতাম, তাহলে কি প্রেসি হতো, আমি এখানে সেটা লিখেছি। ক্লিয়ার? অর্থাৎ বিশাল ভালো, মানে লুসিড ওয়েতে লেখা হোক। এই যে তুমি যে কথাটা বললে না, এইটা লাখ কথার এক কথা, লুসিড, এইটাই হচ্ছে ইংরেজির আসল বিষয়। অর্থাৎ যথাসম্ভব সহজে, কিন্তু আমার শব্দ সহজ, এক্সপ্রেশন সহজ, কিন্তু পাওয়ারফুল। তার মানে আমার এক্সপ্রেশনটা উইক তা কিন্তু নয়, এইটা বুঝতে হবে। এক্সপ্রেশন এরকম হতে হবে। আবার বলছি, এটা সাহিত্যের বিষয় নয়, আমাদের পরীক্ষাটা হচ্ছে ভাষার পরীক্ষা, ল্যাঙ্গুয়েজের টেস্ট।
নট দ্য টেস্ট অফ লিটারেচার, এটা যেন সব সময় মাথায় থাকে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। তাহলে এই হচ্ছে আমাদের আজকের বিষয় ছিল। আমি তোমাদের নতুন যে প্রেসি দেব সেই প্রেসি আমার চাই, অর্থাৎ নেক্সট দিন। ছোট্ট করে প্রশ্ন করতে পারি? নিঃসন্দেহে সুমন, বলো। বলছি স্যার, আপনি মানে এত বড় প্যাসেজটা ছোটর মধ্যে করে দিলেন, এটা মানে ভালোই রয়েছে। মানে স্যার এইটা মানে আমরা তো মানে মানে আমি স্পেশালি মানে এতটাও মানে মানে ছোট যদি না করে, মানে আমি তো অতটা পারবো না এতটা ছোট করতে, মোটামুটি প্রথম শিখছি। তো স্যার এরকম যদি কিছু বিষয় কি মানে ওই যে স্টোনি যেখানে বাস করতো মানে পাথরের যে গুহাটা, সেটা যদি কোন কারণে উল্লেখ করি, সেটা কি স্যার ভুল হবে? না 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 না, কোনো ভুল নেই। কেন ভুল হবে? আমি আমি আস্তে আস্তে দেখাবো। আসলে বিষয় হচ্ছে যে আমরা যেটা লিখছি তার মধ্যে কত সবকটা পয়েন্ট টাচ করলাম কিনা, সেটাই আসল কথা। মানে পরীক্ষক দেখবেন পুরো, অ্যাকচুয়ালি কি হয়, কথাগুলো বলা ঠিক নয়, তবু আমি বলছি। পিএসসির খাতা যারা দেখ, পিএসসির কেন যে কোনো পরীক্ষার খাতা যারা দেখেন তাদের কাছে কি থাকে, অ্যান্সার কি থাকে। অ্যান্সার কি মানে তুমি বলবে সে কি স্যার, অ্যান্সার কি তো সে প্রিলিমে হয়, এখানে আবার অ্যান্সার কি কি না। প্রিলিমে কেউ খাতা দেখেন না, প্রিলিমে খাতা দেখে মেশিন, অপটিক্যাল মানে মার্কিং মেশিন, সেই খাতাটা দেখে। মেন্সের খাতাটা দেখে মানুষ। তো মানুষের হাতে থাকে হচ্ছে অ্যান্সার কি, মানে তোমার অ্যান্সার কিটা তোমারও কোনো বাধ্যবাধকতা নেই যে সেটা মেনে তোমায় চলতে হবে, কিন্তু ওটা একটা গাইডেন্স, পরীক্ষকের কাছে ওটা থাকে। ধরো প্রেসি, তো প্রেসির ক্ষেত্রে আমাকে এই কটা পয়েন্ট আছে, জাস্ট রইল হাতে, মানে এই কটা পয়েন্ট থাকলে তুমি নাম্বার দেবে, মানে তাকে তুমি বঞ্চিত করতে পারবে না, এই হচ্ছে বিষয়। ঠিক তেমনই প্রত্যেক ক্ষেত্রেই এরকম একটা অ্যান্সার কি থাকে, মানে দে আর স্পেশালি গাইডেড বাই দিস। হ্যাঁ, আবার বলছি, দ্যাট ইজ নট ম্যান্ডেটারি, সেটা শুধুমাত্র একটা গাইডেন্স। ফলত খাতা দেখার ওরিয়েন্টেশনটা থাকে পয়েন্ট ভিত্তিক, অর্থাৎ সেখানে কেউ কিছু এক্সট্রা লিখতেই পারে। হ্যাঁ, এক্সট্রা লিখতে গিয়ে শব্দের যে বাধ্যবাধকতা আছে সেটা যেন পেরিয়ে না যায়, সেটা মাথায় রাখতে হবে, এইটুকুই যত, আর কিছু নেই। ঠিক আছে সুমন, বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে স্যার পরীক্ষক তো পরীক্ষকের মানে নিয়ম পালন করবেন, কিন্তু মোটামুটি আমি যদি তার ধারে কাছেও মোটামুটি যদি লিখে দিয়ে আসতে পারি এবং তার মূল জিনিসটাকে তুলে ধরে আসতে পারি ওই শব্দ সংখ্যা মানে 1/3 করে পর, সেক্ষেত্রে আমার সেটা কিছু ভুল নয়। মানে মোটামুটি মানে আপনার মতো মানে এত শর্ট টাইমে আপনি মানে ভালো করে লিখেছেন, মানে আমি যদি কোনো কারণে এত ভালো লিখতে না পারি, মোটামুটি যদি লিখে আসি ওই সেটা কিছু মানে মানে ওটার তুলনায় শব্দ সংখ্যা বেশি হয়। আপনি স্যার 40টা ওয়ার্ডের মধ্যে হয়তো লিখে দিলেন, কিন্তু আমি সেক্ষেত্রে মানে 60 করা যাবে 1/3 করে, সেক্ষেত্রে যদি আমি 60 এর জায়গায় 65 আমার হয়, সেক্ষেত্রে যদি আপনার মানে 40 না করতে পারি, সেক্ষেত্রে কোনো অন্যায় বা কোনো না 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 না, ভুল হবে না। তোমায় বলে দিচ্ছি, তোমাদের তো প্রেসি শিট দিয়ে দেবে, তোমরা কত ওয়ার্ডে লিখছো নিজেই বুঝতে পেরে যাবে পাশে। ধরো কথা বলছি, একটু প্রোভাইড করতেন, আপনাকে আগেবার বলেছিলাম, আমি যদি আপনি থাকে একটু গ্রুপে দিয়ে দিবেন। অবশ্যই অবশ্যই দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার একটু বলে দিই যেটা কথা বলছিলাম, যে ধরো কথা 60 ওয়ার্ডে প্রেসি আছে, তো ঠিক আছে, তুমি 60 ওয়ার্ডের প্রেসিটা 65-এ লিখতেই পারো, কোনো সমস্যা নেই। দেখবে যেন এর বেশি না হয়ে যায়, 67 ব্যাস, এর বেশি যেন না হয়। কম হলে তো ভালোই, কোনো আপত্তি নেই, ঠিক আছে, সেটা বরং কি বলবো, ক্রেডিট গিভিং ম্যাটার। তো আমি একটু বেশি হতেই পারে, কিন্তু তার বেশি যেন না হয় সেটা মাথায় রাখতে হবে। আবার কখনো কখনো আমি পুরনো একটা কোয়েশ্চেন ঘেটে দেখছিলাম, সেখানে লিখছে নট মোর দ্যান এত ওয়ার্ডস, প্রেসিতে লিখে দিয়েছে, অর্থাৎ প্রেসির ওয়ার্ডের সংখ্যা অনেকটা, তার 1/3 করে লিখে দিয়েছে নট মোর দ্যান এত ওয়ার্ডস, অর্থাৎ সেক্ষেত্রে আবার খুব কড়াকড়ি, অর্থাৎ সেটাকে টপকানো যাবেই না প্রায়। ধরো 60 থাকলে ঠিক আছে, 61-62 অবধি হতে পারে, কিন্তু তার বেশি একেবারেই না। ক্লিয়ার? এই হচ্ছে মূল বিষয়। স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, মানে এটা যেটা 60 ওয়ার্ডের আছে, আপনি যেটা বললেন যে মানে 65 বা 67, তার বেশি একদমই নয়, কিন্তু মানে যদি ধরুন মানে আমি যদি ধরুন 50টা ওয়ার্ডের মধ্যে লিখি, মানে এরকম কি কিছু আছে যে মানে কম হলেও মানে 50 এর নিচে নামা যাবে না, মানে তারও কোনো লিমিটেশন আছে? না না না, আরে ভালো করে বোঝো,
তুমি যদি করতে পারো শর্টে আরো কম কথায় মূল কথাটা বুঝিয়ে দিতে পারো, তোমার ক্রেডিট, বিরাট বড় ব্যাপার সেটা, সেটা অ্যাপ্রিসিয়েট করবেন পরীক্ষক। ঠিক আছে, তুমি গোটা প্রেসিটাকে কথা কথা বলছি, কেউ একজন 44 ওয়ার্ডসে নামিয়ে দিল, তবা তবা, তাকে তো মানে ব্যাপারই আলাদা, তার ব্যাপারটা বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ বলি, আমি পারপাস, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। এখানে যেমন বললেন মানে এরকম করে নাম্বার ভাগ থাকে না, কিন্তু যদি থাকে মানে টাইটেলের জন্য আলাদা করে নাম্বার, সেখানে যেটা ওই গুডউইল উইনস ওভার ইভিল, ওটাতে বললেন যেখানে 1.5 নাম্বার পাওয়া যাবে যদি 5 থাকে, কিন্তু প্রসপেরো এন্ড এরিল থাকলে সেখানে 5-এ 5ই দেওয়া হবে। কিন্তু স্যার না না না, 5-এ 5 দেওয়া হবে বলিনি, সেখানে 5-এ হয়তো তুমি 3-3.5 পেয়ে যাবে আরামসে। মানে ওটাই বলতে চাইছি, মানে এটা যে খুব সিম্পল একটা টাইটেল হলো, তো মানে এটাই বলতে চাই এটা খুব সিম্পল হয়ে গেলে নাম্বারটা কম চলে আসবে, এরকম কোনো ব্যাপার? এই একদম না, একদম না, এই জিনিসগুলোই আমি তাড়ানোর চেষ্টা করছি, সব জায়গায় এই একই কথা বলি। এটার কারণ কি জানো? এটা একমাত্র কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। অর্থাৎ এখানে এসে প্রত্যেকের একটাই বক্তব্য, এমনভাবে লিখতে হবে সে প্রায় 4 থেকে ওয়ার্ড নিয়ে আসতে হবে, এবং সেই ওয়ার্ড পৃথিবীতে কেউ আগে কোনোদিন শোনেনি। সেরকম যদি ওয়ার্ডে, যদি ল্যাটিন, গ্রিক, মানে ফ্রেঞ্চ, এখান থেকে ভাড়া করে কিছু ওয়ার্ড নিয়ে লেখা যায়, তাহলে বোধহয় অসামান্য একটা লেখা হবে। এই সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। লেখার কোয়ালিটি নির্ভর করে পাওয়ারফুল সেন্টেন্সের ওপর, কতটা টু দ্য পয়েন্ট হচ্ছে সেটার ওপর। আবারও বলছি, প্রেসি টেস্ট কেন করে? একটাই কারণে, তুমি ভবিষ্যতের একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হতে চলেছ। তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কেউ তোমাকে একটা রিপোর্ট দিল, একটা বিরাট রিপোর্ট, 32 পাতার একটা রিপোর্ট আছে। তোমার বস অর্থাৎ তোমার সাহেব, তিনি তোমাকে বললেন যে আচ্ছা সেটাকে আমাকে ফরওয়ার্ড করুন। এবার তুমি 32 পাতা তাকে ফরওয়ার্ড করে দিলে, সে তোমাকে যাচ্ছে তাই গালাগালি করবে। কেন গালাগালি করবে? তার হাজার একখানা কাজ আছে, তোমায় 32 পাতা ফরওয়ার্ড করে দিতে বলেছে, তাহলে তো সে নিজেই পড়ে নিতে পারে। তোমাকে মূল বিষয়বস্তুটা জাস্ট 1 পাতার মধ্যে কি 1.5 পাতার মধ্যে লিখে তাকে বলে দিতে হবে। অর্থাৎ এই যে, অথচ সেখান থেকে কোনো জিনিস বাদ পড়াও চলবে না, রাইট? তো এইটা করতে পারছো কিনা সেইটা দেখার জায়গা হচ্ছে প্রেসি। মূল কথা এটা। সুতরাং এখানে কোনো ভাষা অমুক তমুক, আমি একেবারে ভাবের সাগরে বয়ে গেলাম, এই বিষয়টা নয় তো। বোঝা গেল কি বলছি? হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি। চলো, আশা করি আমরা বুঝতে পারছি। আমরা তোমাদের গ্রুপে যেটা সামনের দিন তোমাদের লিখতে হবে, সেই প্রেসিটা আমি ফরওয়ার্ড করে দিচ্ছি অ্যালং উইথ দ্য প্রেসি শিট। ঠিক আছে, খেয়াল রাখবে, ওটা তোমরা একটু রেডি করে আনবে। চলো, আপাতত আমরা এখানে রাখছি। হ্যাঁ বলো স্যার। খাতা চেকের ব্যাপারটা একটু দেখেন স্যার। ওই যে বললাম যে খাতা, তুমি বোধহয় শুরুতে ছিলেন না নাকি? খাতা চেক আমি গতদিন বা এতদিন অবধি করিনি। মানে কোনো গ্রুপে আমি নতুন ইনভলভ হলে সেই গ্রুপটা আমি বুঝতেই পারছি না যে এটা কোন গ্রুপ, ফলত আমি ওর মধ্যে ঢুকিনি। খাতা এবার থেকে চেক হবে, ঠিক আছে? চলো। স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি হোমওয়ার্কটা কি থাকবে? তুমি ক্লাসে ছিলে কি তোমরা? আমরা তো অবাক লাগছে। আমি এইমাত্র বললাম যে হোমওয়ার্কটা আমি গ্রুপে পাঠাচ্ছি, যে প্রেসিটা সামনের দিন করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি পাঠাচ্ছি। ঠিক আছে, চলো, গুড নাইট।